সুপ্রিয় প্রাইমারি পরীক্ষার্থী ভাই বোনেরা, লায়ন মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যার প্রতিষ্ঠিত, লায়ন তাসনিম এগেশ পরিচালিত বিসিএস কনফিডেন্সে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে প্রাইমারি অনেকগুলো সুসংবাদ নিয়ে আসতে যাচ্ছে। এক নম্বর সুসংবাদ হলো এখন মাত্র 7% কোটা রয়েছে, বাকি 93% মেধার ভিত্তিতে নিয়োগ হবে। দ্বিতীয় সুসংবাদ হলো প্রাইমারি এখন 13তম গ্রেডে রয়েছে, অল্প কিছুদিনের মধ্যে এটা 12তম গ্রেডে চলে যাবে এবং আমি অনেক আগের থেকেই বলছি প্রাইমারি 10ম গ্রেডে চলে যাবে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে। এছাড়া প্রাইমারি প্রধান শিক্ষক টিএ আর আলাদাভাবে নিয়োগ হবে না, এটা এখান থেকেই প্রমোশন পরীক্ষার মধ্যে দিয়ে অর্থাৎ সহকারী শিক্ষকদের মধ্য থেকেই প্রমোশন পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে। সুতরাং এই সুসংবাদের মধ্য দিয়ে প্রাইমারি যতদিন যাচ্ছে কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। সুতরাং এই কঠিন প্রতিযোগিতা আপনার নিজেকে টিকিয়ে রাখার জন্য এখন একটু কৌশলগত পড়াশোনা আপনাকে এগিয়ে দিতে পারে এবং বিসিএস বা অন্যান্য নন ক্যাডার পরীক্ষার চাইতে প্রাইমারিতে প্রতিযোগীর সংখ্যা বেশি, এটা আর নতুন করে বলার কিছু নাই। সবচেয়ে বেশি পরীক্ষার্থী হয় নিবন্ধনে, এরপরে প্রাইমারিতে। নিবন্ধনে প্রায় 18 লক্ষ শিক্ষার্থী হয় আর প্রাইমারিতে 14 থেকে 15 লক্ষ শিক্ষার্থী হয়। সুতরাং একটা সিটের এগেনস্টে প্রায় 270 থেকে 80 জন শিক্ষার্থী পাওয়া যায় বিভিন্ন উপজেলা ভেদে। সুতরাং আপনি এখানে নিজেকে ধরে রাখার জন্য একটু, যেহেতু সময়টা কম পাওয়া যায় এবং গিয়ে প্রাইমারি প্রশ্ন যত দিন যাচ্ছে তত কঠিন হচ্ছে, ওখানে টেকনিক্যাল প্রস্তুতির জন্য আজকে আমরা আলোচনা শুরু করব কি আমরা আমাদের শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করি, একটা রুটিন মাফিক একটা ডিসিপ্লিন হইতে এমনভাবে তৈরি করি তার এর বাইরে প্রশ্ন আসার কোনো সুযোগ নাই। কারণ কি আমরা শিক্ষার্থীকে 4টা প্রসেসে 4টা সিস্টেমে প্রাইমারি সিলেবাসটা প্রায় 12 বার শেষ করে দেই। সুতরাং একটা শিক্ষার্থী এখন বাসায় বসে নিজেকে যে অবস্থায় দেখে, 1 মাস পরে সে নিজেকে অনেক যোজন যোজন দূরত্বে দেখতে পায়। ঠিক আছে, তাহলে প্রাইমারি পড়াশোনার যেই জায়গাগুলো, প্রশ্নের যেই জায়গাগুলো, ওখানে আজকে আমরা সবচেয়ে সহজ কিন্তু অনেক শিক্ষার্থী নম্বর তুলতে পারে না এই সাবজেক্টটা নিয়ে আলোচনা শুরু করব। এই সাবজেক্টটার নাম হলো বাংলা ভাষা ও সাহিত্য। আবারও বলছি, আমি বলছি সবচেয়ে সহজ কিন্তু নম্বর তোলা সহজ কিন্তু অনেকে তুলতে পারে না। আমি অনেক শিক্ষার্থী দেখেছি বাংলা অনার্স মাস্টার্স করা কিন্তু বাংলার অনেক টপিকে হোঁচট খেয়ে পড়ে। কারণ কি সে অনার্স মাস্টার্সে গিয়ে যে সিলেবাস পড়েছে ওই সিলেবাসের বাহিরেও অনেক কিছু পরীক্ষার কেন্দ্রে চলে আসে, পরীক্ষার সিলেবাসে চলে আসছে। সুতরাং আপনি বাংলায় পড়লেই যে বাংলায় সব টপিকে ভালো করবেন বিষয়টা এরকম না। সুতরাং বাংলা ভাষা ও সাহিত্যে ভালো করার জন্য আপনাকে এই আলোচনাটা মাথায় রেখে আগাইতে হবে। বাংলা ভাষা ও সাহিত্যে আপনি 3টা জায়গা দেখবেন। এক হচ্ছে বাংলা ব্যাকরণ, এবং এই ব্যাকরণটা আগে বেসিক অংশ থেকে প্রাইমারিতে প্রশ্ন হতো, এখন বেসিক অংশ থেকে আসে না, এখন কঠিন থেকে কঠিনের দিকে যাচ্ছে। যেমন আগে সন্ধি বিচ্ছেদ আসতো, রবীন্দ্রনাথের সন্ধি বিচ্ছেদ করেন, আপনি লিখতেন রবি যোগ ইন্দ্র, পরীক্ষা সন্ধি বিচ্ছেদ করেন পরিযোগ ইক্ষা। এখন কিন্তু এগুলো আসে না, এখন কঠিন আসা শুরু করছে। ঠিক আছে, এবং এখন কঠিনের মধ্যে সহজ হচ্ছে নিপাতনী সিদ্ধ সন্ধি থেকে আসলে আপনি বেঁচে গেলেন, কিন্তু নিপাতনী সিদ্ধ সন্ধি থেকেও আসতেছে না। আপনি বলবেন তাহলে কি সন্ধি বানানো শুরু করছে? না, বানানো শুরু করে নাই। আপনি এতদিন সহজ অঞ্চল দিয়ে ঘুরতেন, প্রশ্নকর্তারা এখন কঠিন অঞ্চল দিয়ে ঘুরে, ওগুলো আপনি চর্চার মধ্যে আনেন নাই, আপনাকে চর্চার মধ্যে আনতে হবে। ঠিক আছে, এবং এর বাইরে যে বিষয়গুলো সেটা হলো বিসিএস এর সিলেবাসের বাইরে কিছু টপিক রয়েছে যেখান থেকে প্রাইমারিতে প্রতিনিয়ত প্রশ্ন আসে, ওগুলো আপনাকে গুরুত্ব দিতে হবে। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, কারক ও বিভক্তি বিসিএস সিলেবাসের ডিরেক্ট নেই কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন আসে, কিন্তু প্রাইমারি সিলেবাসে কারক বিভক্তি থেকে প্রশ্ন আসবেই। এরপর হচ্ছে উপসর্গ অনুসর্গ, এরপরে ধরেন বিরাম চিহ্নের ব্যবহার বিসিএস সিলেবাসের ডিরেক্ট নেই কিন্তু প্রশ্ন আসে, আর প্রাইমারিতে তো ডিরেক্ট আসবেই। এর বাইরে ধরেন বানানরীতি, শুদ্ধিকরণ, প্রয়োগ অপপ্রয়োগ, তারপর প্রকৃতি প্রত্যয়, সন্ধি, সমাস, এরপরে ভাষা ধ্বনি বর্ণ, তারপর হচ্ছে ধরেন পারিভাষিক শব্দ, শব্দের জায়গা থেকে 5 থেকে 6টা প্রশ্ন আসে। সমার্থক শব্দ, তারপর বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ, তারপর উৎসগত, অর্থগত, মানে গিয়ে শব্দের 3টা প্রকার রয়েছে না, অর্থগত, উৎসগত আর গিয়ে আরেকটা যেটা আছে, ওখান থেকে দেখবেন যে 1-2টা প্রশ্ন আসতেছে। সুতরাং শব্দের জায়গা থেকে 5 থেকে 6টা প্রশ্ন আসে। তবে ভয় পাওয়ার কিছু নাই, ডিসিপ্লিনারি সাজাতে পারলে অল্প জায়গা থেকে ভালো প্রশ্ন কমন পাবেন। এই জন্য আপনাকে এমন মেন্টরের সান্নিধ্যে আসতে হবে যে জেলে মাছ ধরে, ওর কিন্তু অভিজ্ঞতার কারণে বোঝে কোন জায়গায় মাছের ঝাঁকটা বেশি।
সুতরাং হচ্ছে আমরা যারা এই সিলেবাসটি নিয়ে গবেষণা করি, আমাদের সম্মানিত শিক্ষকরা যারা গবেষণা করে বাংলায়, যাদেরকে আপনি সামনে পাবেন, যেমন শামসুল আলম স্যারের কথা বলতে পারি, আমাদের হচ্ছে সাগর ওবায়দুল্লাহ সাগর স্যারের কথা বলতে পারি, আমাদের শিশির স্যারের কথা বলতে পারি, আলামিন স্যারের কথা বলতে পারি, আমাদের দেলোয়ার স্যারের কথা বলতে পারি, আমাদের হচ্ছে গিয়ে ধরেন আমাদের জীবন স্যারের কথা বলতে পারি। এই 6 জন টিচার সারা বাংলাদেশে আপনার সামনে আসবে, জলজল করে বাংলার একদম কঠিন বিষয়কে সহজ করে আপনার সামনে তুলে ধরবে। আপনি বাংলায়, আমাদের টার্গেট হলো 25-এ 23। আবারও বলছি, বাংলায় টার্গেট হলো 25-এ 23। তাহলে ব্যাকরণ অংশ নিয়ে মোটামুটি আলোচনা করলাম। এরপর আসেন, সাহিত্যের 2টা জায়গা রয়েছে, একটা হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ। প্রাচীন যুগে চর্যাপদ গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে, এখানে প্রায় 10টা টপিক থেকে প্রশ্ন আসার জায়গা রয়েছে, যেমন হচ্ছে গিয়ে চর্যাপদের পদকর্তা, চর্যাপদের পঙ্কুক্তি, প্রবাদ, যেগুলো ওগুলোর থেকে, চর্যাপদের প্রিভিয়াস সেশনের কোশ্চেন থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে হচ্ছে গিয়ে মধ্যযুগে আসলে আপনি দেখবেন শ্রীকৃষ্ণ কীর্তনের দেখা পাচ্ছেন, অনুবাদ সাহিত্যের দেখা পাচ্ছেন, নাচ সাহিত্যে দেখা পাচ্ছেন, মঙ্গল কাব্যগুলোর দেখা পাচ্ছেন। ওই জায়গাগুলো থেকে থরে থরে প্রশ্ন অপেক্ষা করছে আপনার জন্য। মনে রাখবেন, সিলেবাসটা অনেক বড়, কিন্তু আপনার জন্য নাম্বার রাখা হয়েছে কম। অর্থাৎ প্রাচীন ও মধ্যযুগ মিলে সর্বোচ্চ 3 নম্বর রাখা হয়েছে, কিন্তু সিলেবাস কিন্তু বিসিএস এর পুরাটাই রয়েছে। এরপর আসেন আধুনিক যুগে। আধুনিক যুগে 6টা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, 6টা স্তর থেকে প্রশ্ন আসতে পারে। যেমন হচ্ছে আধুনিক যুগে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে পারে হচ্ছে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের কবি সাহিত্যিক থেকে, 1 থেকে 2টা প্রশ্ন আসতে পারে, 3টাও আসতে পারে। কারণ হলো ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ এমন গুরুত্বপূর্ণ টপিক, এটা শুধু বাংলায় না, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে গিয়েও আপনার কাজে লাগবে। যদি আপনি নোট সাজাতে পারেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের কবি সাহিত্যিক, এরপর ছোট গল্প, বড় গল্প, প্রবন্ধ, এরপর হচ্ছে ভাষা আন্দোলন ও মানে মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য চরিত্র, তারপর হচ্ছে গিয়ে এই জায়গাগুলো যদি গুছাতে পারেন, তাহলে বাংলায় যেমন কাজে লাগবে, এরপরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তেও কাজে লাগবে। ঠিক আছে? সো এইটা খুব কমনেরই না, এইটা 2 জায়গার জন্যই কাজে লাগবে। এরপরে হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগের অগ্রযাত্রায় সবচেয়ে বেশি অবদান যারা রেখেছেন, এর মধ্যে 8টি প্রতিষ্ঠান রয়েছে। শ্রীরামপুর মিশন থেকে শুরু করে বাংলা একাডেমি পর্যন্ত মোট 8টা প্রতিষ্ঠান রয়েছে। এখানে উল্লেখযোগ্য কবি সাহিত্যিক রয়েছে, উল্লেখযোগ্য পত্রপত্রিকা রয়েছে। এখান থেকে পড়তে হবে, কারণ এখান থেকে 1 থেকে 2টা প্রশ্ন আসে। এরপর হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগের অগ্রযাত্রায় সবচেয়ে বেশি অবদান রেখেছে 11 জন কবি সাহিত্যিক, যাদেরকে ওরা 11 জন বলা হচ্ছে। এই 11 জন কবি সাহিত্যিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়ে যায়, এবং যত গভীরের প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা রয়ে যায়। জন্ম, মৃত্যু, উদ্ধৃতি, উদ্ধৃতাংশ, 14 গোষ্ঠী থেকে প্রশ্ন আসে। রবি ঠাকুরের সচিবের নাম আসে, বোঝেন নাই? রবি ঠাকুরের ভাস্তি জামাইয়ের নাম আসে। রবি ঠাকুর তার ভাস্তিকে চিঠি লিখছে, ওগুলো নিয়ে একটা বই লিখছে সমগ্র করে, ওই বইটার নাম আসে। সুতরাং হচ্ছে আপনি এই 12 জন থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আপনারা যারা জানতে চান তাদের জন্য একটু বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবি ঠাকুর, নজরুল, মাইকেল, শরৎ, জীবনানন্দ, বেগম রোকেয়া, জসিমউদ্দিন, তারপর হচ্ছে মীর মোশাররফ, মানিক বন্দ্যোপাধ্যায়, এরপরে হচ্ছে গিয়ে সর্বশেষ বেগম রোকেয়া সাখাওয়াত। এই 11 জন কবি সাহিত্যিকের জন্ম, মৃত্যু, উদ্ধৃতি, উদ্ধৃতাংশ, শব্দাংশ, সারসংক্ষেপ, এগুলো সব পড়তে হবে। এগুলো কোথায় পাবেন? 2টা জায়গায়। এক হচ্ছে আমাদের লেকচার শিটের মধ্যে পাবেন, একদম গুছিয়ে দেওয়া আছে, আর 9-10 বোর্ড বইয়ে পাবেন। আপনার একটা সাবজেক্টে আপনাকে তৈরি করার জন্য আমরা কিন্তু অনেকগুলো জায়গার হেল্প নিয়েছি। এক বাংলার শিট করতে গিয়ে আমরা 12 থেকে 14টা বইয়ের হেল্প নিয়েছি। 9-10 পুরাতন ব্যাকরণ বই, নতুন ব্যাকরণ বই, 9-10 গদ্যপদ্য বই, ইন্টারমিডিয়েটের গদ্যপদ্য বই, লাল নীল দীপাবলি হুমায়ুন আজাদ, কত নদী সরোবর হুমায়ুন আজাদ, সৌমিত্র শেখরের জিজ্ঞাসা, তারপর শেখর মৌসিলা নাজিলা, বাংলা একাডেমির 3টা বই আছে বানান রীতির উপরে, এরপরে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। এগুলো ফলো করে আমরা লেকচার শিট দিয়েছি। সুতরাং আপনি বাসায় বসে পারবেন, কিন্তু সময়টা বেশি লাগবে। আমাদের এখানে আসলে সময়টা কম লাগবে। এবং হচ্ছে এই আলোচনার মধ্যে দিয়ে দেখবেন, আপনি আলোচনা ধরে পড়াশোনা করলে আগে যা পড়েছেন ওর চাইতে আপনার অগ্রগতিটা ভালো হচ্ছে, মোবিলাইজ হচ্ছেন আপনি, অ্যাক্সিলারেট হচ্ছেন আপনি, আপনার গতিটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে? এরপরে হচ্ছে যেটা বললাম যে ওরা 11 জন, এখান থেকে প্রশ্ন বেশি আসবে। তো হচ্ছে এরপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো নবম দশম শ্রেণী এবং ইন্টারমিডিয়েটের বোর্ড বইয়ের কিছু কবি সাহিত্যিকের উপরে ধারণা নিতে হবে, যারা সরকার কেন্দ্রিক লেখা লিখেছে। এবং আপনাকে মাথায় রাখতে হবে কোন কবি সাহিত্যিক কখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। যেমন গত 15 বছরে আলমামুদ থেকে একটা প্রশ্ন আসে নাই, কারণ হলো আলমামুদ হলো ডানপন্থী কবি সাহিত্যিক, তখনকার বামপন্থী কবি সাহিত্যিকদের গুরুত্বটা বেশি ছিল। তাহলে আপনাকে এখন বুঝতে হবে যাদের থেকে প্রশ্ন আসবে তাদেরকে আমি গুরুত্ব দিব, তাহলে সিলেবাসটা ছোট হয়ে আসবে, তাহলে প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা তৈরি হবে, তাহলে আমি অন্যদের চাইতে এগিয়ে থাকবো। এটা আপনাকে বুঝতে হবে।
এটা বোঝার জন্য আলোচনাটা প্রয়োজনে একাধিকবার শুনতে হবে। এরপরে যে বিষয়টা সেটা হলো আপনার পরীক্ষার আগে 2 থেকে 3 মাস আগে কোনো কবি সাহিত্যিক যদি মারা যায় তাদের থেকে একটা প্রশ্ন আসতে পারে বা 2টা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এই হলো টোটাল বাংলার প্রাইমারির জন্য আউটলাইন। এবং মনে রাখবেন শেষে যেই 2টা সেন্টেন্স সেটা হলো প্রাইমারিতে ব্যাকরণের গুরুত্বটা সবচেয়ে বেশি। অর্থাৎ যদি 25 নম্বর থেকে এর মধ্যে ব্যাকরণ থেকে 18 থেকে 19টা প্রশ্ন হবে, 5 থেকে 6টা প্রশ্ন আসবে মানে বাংলা সাহিত্য থেকে, এবং সাহিত্যের প্রাচীন মধ্যযুগ থেকে একটু প্রশ্ন কম আসে, আধুনিক যুগ থেকে প্রশ্ন একটু বেশি আসে। এবার পড়াশোনাটা কিভাবে করবেন সেটা একটু বলি। পড়াশোনাটা শুরু করার জন্য একদম সহজ জায়গা থেকে শুরু করতে হবে। সহজ জায়গা থেকে শুরু করার জন্য প্রিভিয়াস সেশনে কোশ্চেন দিয়ে শুরু করতে পারেন। অনেকে প্রিভিয়াস সেশনে কোশ্চেন কোন কোন জায়গা পড়তে হবে এটা বোঝে না, তাদের জন্য একটু বলি। প্রিভিয়াস সেশনে কোশ্চেনের কথা বললে আপনি বুঝবেন, দশম থেকে সর্বশেষ প্রিলির প্রশ্ন এবং কঠিন প্রশ্ন আসে 2টা জায়গা থেকে, প্রিভিয়াস সেশনের কোশ্চেন থেকে অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে, বুঝতে পারছেন? এরপরে 27 থেকে 47-এর রিটেন শেষ হয়, অথবা যখন যে রিটেন শেষ হবে ওই রিটেন পর্যন্ত শেষ করবেন, এবং কঠিন প্রশ্ন অনেক সময় রিটেন থেকে হুবহু তুলে দেন। এরপরে হচ্ছে নন ক্যাডারের গত 5 বছরের প্রশ্ন দেখবেন। এরপরে ব্যাংকের গত 3 বছরের প্রশ্ন দেখবেন। আশা করছি আপনি অন্যদের চাইতে বাংলায় ভালো করবেন, কারণ কি এই প্রিভিয়াস সেশনের কোশ্চেন আপনার দেখা গেছে। এরপরে এতক্ষণ যে বই পুস্তকের কথা বললাম, আমাদের লেকচার শিটে যেগুলো দিয়েছি ওগুলো হেল্প নেবেন। এরপরে শিক্ষক তো আপনার সামনে আছেই, জল জল করবে একদম উজ্জ্বল তারার মতো। তারা কোন জায়গায় আপনি গেলে ভালো করবেন মনে রাখবেন। আপনি কিন্তু বাংলায় গবেষক হইতে আসেন না, বাংলায় কম পড়ে ভালো নম্বর তুলতে আসছেন, 25-এ 23 টার্গেট করতে আসছেন। সুতরাং হচ্ছে বাংলা যিনি পড়ান উনি প্রশ্নের ধরন নিয়ে গবেষণা করেন, সারা বাংলাদেশে বাংলা পড়ান। সুতরাং বাংলার কঠিন তরল বায়বীয় প্রশ্ন ওনাকে মাথায় রাখতে হয়। কতটুকু হলে এই বছর আপনি ভালো নম্বর তুলতে পারবেন এটা কিন্তু ওনার মাথায় আছে। সুতরাং এগুলো মাথায় রেখে উনি আপনাকে তৈরি করবে, টার্গেট নম্বর বের করবে। এবং হচ্ছে প্রাইমারি কিন্তু খুব কঠিন নয় যদি ভালো করে প্রস্তুতি নিতে পারেন, এবং কোনো চাকরি কঠিন নয় যদি ভালো করে প্রস্তুতি নিতে পারেন, গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন। অল্প সময়ে ভালো প্রস্তুতি আপনাকে এগিয়ে দেবে। সুতরাং এই যে আজকে বাংলা বিষয় নিয়ে আলোচনা করলাম, অন্য সাবজেক্ট নিয়ে অন্য পর্বে আলোচনা করব, খোঁজ নিয়ে দেখে নিতে পারেন, আমাদের এই পেজেই পাবেন। এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে, মতামত থাকলে আপনি নির্দ্বিধায় লিখতে পারেন, কমেন্ট করতে পারেন, আমাদের নিচে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন। আমরা প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো সাবজেক্ট নিয়ে, অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, পড়াশোনার সাথেই থাকেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।